আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন অথবা স্পিচ নিয়ে। আসলে ন্যারেশন অথবা স্পিচ এটি শিক্ষার্থীদের অনেকে বুঝতে অসুবিধা হয়। আজকে আমি চেষ্টা করব সহজভাবে বোঝানোর জন্য। ন্যারেশন অথবা স্পিচ বলতে আমরা কি বুঝি? ন্যারেশন সেটাই হচ্ছে স্পিচ, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় কি উক্তি। স্পিচ মানে হচ্ছে উক্তি, অর্থাৎ আমরা যা বলি তাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে বক্তা যা বলেন তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। বক্তা বলতে কাকে বোঝানো হয়? বক্তা বলতে আমরা যারা কথা বলি সবাই হচ্ছে বক্তা, অর্থাৎ আমরা যা বলি তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ, অথবা বাংলাতে যেটাকে বলা হচ্ছে একটা উক্তি। আচ্ছা, ন্যারেশন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কি? ডিরেক্ট ন্যারেশন, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে ডিরেক্ট ন্যারেশন কাকে বলে। বক্তার ভাষ্যকে অবিকল তার নিজের ভাষায় ব্যক্ত করাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। আমি বক্তা, আমি একটা কথা বললাম, এই কথাটা এখন অন্য কেউ আমার কথাটা বলবে, অর্থাৎ আমি যেই কথাটা বললাম আমার কথাটা যে বলবে, অর্থাৎ আমার কথার কোনো পরিবর্তন না করে আমার যেই কথাটা বলা হবে সেটিকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আমি আবার বলি, আমরা যে কথাটা বলি, আমরা একজন আরেকজনের কথা যখন বলি, তো আমরা যখন যে কথাটা বলবো, যার কথা বলবো, তার কথার কোনো পরিবর্তন না করে সে যা বলেছিল সেই কথাটাই অন্যের কাছে প্রকাশ করাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখন ডিরেক্ট ন্যারেশন সবসময় কার মধ্যে থাকে? ইনভার্টেড কমা এর মধ্যে থাকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ডিরেক্ট ন্যারেশন কার মধ্যে থাকে? ইনভার্টেড কমা এর মধ্যে থাকে। ইনভার্টেড কমা এর মধ্যে যে স্পিচটা থাকবে সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে যে রাজু সেইড আই শ্যাল গো হোম টুডে। তাহলে এখানে ডিরেক্ট ন্যারেশন কোনটা? ডিরেক্ট ন্যারেশন হচ্ছে আই শ্যাল গো হোম টুডে, এটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, রাজু সেইড, কে বলেছিল কথাটা? রাজু বলেছিল। রাজু যে কথাটা বলেছিল যে আই শ্যাল গো হোম টুডে, আজ আমি বাড়ি যাব, তার মানে বক্তার এখানে সে যেটা বলেছিল তার কথার এখানে কোনো পরিবর্তন হয়নি। সে যা বলেছিল হুবহু ঠিক ওই কথাটাই বলা হয়েছে, অর্থাৎ এটাকে বলবো আমরা ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুটি অংশ থাকে। একটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে, এই ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকবে সেটিকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। বাহিরে কেন বললাম? কারণ রিপোর্টিং ভার্ব এই রিপোর্টেড স্পিচের শুরুতেও থাকতে পারে, আগে থাকতে পারে, অথবা রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে, যে কোনো জায়গাতে থাকতে পারে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে তাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আচ্ছা, তাহলে এখন চলে আসি ইনডিরেক্ট ন্যারেশন কি। বক্তার ভাষ্যকে হুবহু না করে অর্থটা ঠিক রেখে নিজের মতো পরোক্ষভাবে প্রকাশ করাকে ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়। অর্থাৎ বক্তা যে বলেছিল, অর্থাৎ আমি যে কথাটা বলেছিলাম আমার কথাটার অর্থটা ঠিক থাকবে, কিন্তু এই অর্থটা পুরোপুরি ঠিক থাকবে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে এইটা কি হয়ে যাবে? অর্থটাকে ঠিক রেখে যে বলবে তার মতো করে প্রকাশ করাকেই বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন আমি অন্য কারো একটা কথা বললাম, কিন্তু সে যা বলেছিল সেই অর্থটা ঠিক থাকবে, কিন্তু তার কথাটা আমি আমার মতো করে যখন বলবো তখন সেটাকেই বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি বুঝতে পেরেছো। যেমন রাজু সেইড, এটা আমরা করলাম।
কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে সাবজেক্টের পরিবর্তন, তারপরে আসলে এখানে সাবজেক্টের পরিবর্তন কিভাবে কি হলো এটা আমি পরে বোঝাচ্ছি। জাস্ট আমি এখন শুধু বলে দিচ্ছি, যেখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে পার্সনের পরিবর্তন, এখানে আই ছিল হি হয়ে গেল, শ্যাল ছিল তাই এখানে উড হলো, গই থেকে গেল, হোম হোম, আর টুডে থাকলে টুডের পরিবর্তে আমরা ব্যবহার করলাম কি দ্যাট ডে, টুডের পরিবর্তে দ্যাট ডে। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশন এ পরিবর্তন করার নিয়ম জানব। এই নিয়মটুকু যদি মনে রাখা যায়, আমি আশা করব এই ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে আর কোনো সমস্যা হবে না, এটা আমি আশা করি আর কি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে কি, যে রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। কেন বললাম এই কথাটা, যে আমরা জানি যে ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। কয়টা অংশ? দুটি অংশ। একটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ যেই সেন্টেন্স, সেই সেন্টেন্সটা আগে আমাদেরকে চিনতে হবে। যদি সেই সেন্টেন্সটা আমরা বুঝতে না পারি, তাহলে তো আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে পারবো না। এটা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আগে রিপোর্টেড স্পিচটা এটা কোন সেন্টেন্স, এইটা আমাদেরকে বুঝতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাকি ইম্পারেটিভ সেন্টেন্স, নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কোন সেন্টেন্স সেইটা আগে আমাদেরকে বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। কিভাবে করব? তাহলে এখানে একটু লক্ষ্য করি যে এটা কি, এটা পুরোটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটি হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে একটু লক্ষ্য করি তো, যে এখানে রিপোর্টেড স্পিচ আই অ্যাম এ, এটা কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে আমি একটু পরে, সবগুলো করার পরে আমি বুঝিয়ে দেব। 2 নম্বর কাজ হচ্ছে যে কমা এবং ইনভার্টেড কমা এবং এই ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট অথবা ইফ অথবা ডাব্লিউ ওয়ার্ড অথবা টু ব্যবহার করতে হবে। কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইফ, ডাব্লিউ ওয়ার্ড অথবা টু বসবে। কখন কোনটা বসবে আমি সেটিও বলছি, মনে রাখবেন। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কোন সেন্টেন্স হয় এটা মনে রাখতে হবে। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব দ্যাট। রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা ব্যবহার করব ইফ অথবা ডাব্লিউ ওয়ার্ড। কখন ইফ এবং কখন ডাব্লিউ ওয়ার্ড মনে রাখবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব ইফ। যদি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে হয়, তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে যে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেটি আমরা ব্যবহার করব। আচ্ছা, রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব টু। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো হলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ, ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউ ওয়ার্ড। এবং যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব টু। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। 3 নম্বর কাজ, সাবজেক্ট বা পার্সনের পরিবর্তন। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আগে আমাদেরকে চিনতে হবে। সেই সাবজেক্টটা কোন পার্সন, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। এই জন্যই বলা হচ্ছে যে সাবজেক্ট বা পার্সনের পরিবর্তন করব, সিরিয়াল অনুযায়ী কিন্তু করতে হবে, তাহলে আশা করি আর কিন্তু ভুলবেন না। তাহলে প্রথম কাজ কি, রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। 2 নম্বর কাজ কি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইফ, ডাব্লিউ ওয়ার্ড অথবা টু বসাবো। 3 নম্বর কাজ হচ্ছে যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা কোন পার্সন, সেটি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, সেইটি আমাদেরকে নির্ণয় করতে হবে। কেন? কারণ সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, কোন পার্সন? ফার্স্ট পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। ওই সাবজেক্ট যা
আমরা তাই ব্যবহার করব। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এ কাউকে ফলো করে না, ও যা আছে তাই ব্যবহার করতে হবে। চলে আসি এখন 4 নম্বর কাজ হচ্ছে টেন্স এর পরিবর্তন। আমাদেরকে টেন্সটা ভালো করে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো আমরা? আচ্ছা, রিপোর্টেড স্পিচটি যদি, এটা একটু মনে রাখবেন, আমি বলছি, রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা করব পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। আচ্ছা, এখন ফিউচার যদি হয় তাহলে ফিউচারে কি থাকে? শ্যাল উইল। ইনডিফিনিটে তখন শ্যালের শুট করা যাবে না, উইলের উড, ক্যানের কুড, মেয়ের মাইট, এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। এইটাকে বলা হচ্ছে টেন্সের পরিবর্তন। 5 নম্বর কাজ কি? সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কেন বললাম? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, এবং শেষে আমরা কি বসাই? ফুল স্টপ বসাবো। অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সকল সেন্টেন্সের শেষে আমরা ব্যবহার করব ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও ফুল স্টপ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলেও আমরা ব্যবহার করব ফুল স্টপ। এখন আমরা একটা এক্সাম্পলে চলে আসি। তাহলে হি সেইড টু মি আই অ্যাম ইল। তাহলে প্রথম কাজ কি বলেছিলাম? রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তাহলে এটা কি? রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচটা আমরা এখানে কি দেখছি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, তবে আপনি চাইলে করতে পারেন। সেটা হচ্ছে কি? সেইড টু যদি থাকে বা সেইড থাকে তাহলে সেক্ষেত্রে টোল্ড ব্যবহার করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখি, তাহলে হি, এখানে সেইড টু, আমরা সেইড টুই দিলাম, তবে আমরা চাইলে এখানে টোল্ডও ব্যবহার করতে পারবো, তবে টোল্ড দিলে টু ব্যবহার করা যাবে না। তাহলে এরপরে কি? অবজেক্ট আছে, আমরা অবজেক্ট দিয়ে দেই। এখন চলে আসি 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইফ, ডাব্লিউ ইজ, হোয়াট অথবা টু বসবে। তাহলে এটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এইখানে আমরা ব্যবহার করব দ্যাট। আচ্ছা, 3 নম্বর কাজ কি? সাবজেক্ট বা পারসন এর পরিবর্তন। তাহলে এখানে সাবজেক্ট কি? আই। তাহলে আই কি? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করবে? ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে এখানে আমরা ব্যবহার করব হি। তারপর কাজ কি গেল? তারপর টেন্সের পরিবর্তন। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা করবো এখন পাস্ট টেন্সে, অর্থাৎ এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা করব পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ অথবা ওয়ার। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব ওয়াজ। আর ইল এর কোনো পরিবর্তন হবে না। আর 5 নম্বর কাজ কি? সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ সকল সেন্টেন্সের শেষে আমরা ব্যবহার করব ফুল স্টপ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।